আসসালামু আলাইকুম জি ম্যাম, আকাশ আসসালামু ভাই। আলাইকুম। আপনাকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, আর আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ওয়াও, জানাচ্ছি। ইটস মাই প্লেজার। প্রিয় দর্শক, আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, আকাশ রহমান। আজকে আমরা এসছি লং আইল্যান্ডের দ্য রয়্যাল পাম পার্টি হলে। আজকে আমরা এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি এই রয়্যাল পাম্পের ওনার এবং সংস্কৃতিকর্মী, সমাজসেবী এবং একাধারে তিনি সংসার সামলান। তিনি হচ্ছেন আমাদের মিস রুমা। তো দর্শক, চলুন আমরা পরিচিত হই মিস রুমার সাথে। মিস রুমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। কেমন আছেন আপনি? আছি ভালো, অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এই অনুষ্ঠানের যোগ্য মনে করেছেন, এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড আপনার সাথে আলাপচারিতা করবার জন্য। আপনি অনেক বিনয়ী এবং ডাউন টু আর্থ, এটা নিউ ইয়র্কের সবাই জানে। আমাদের প্রোগ্রামটা আসলে আমরা সিলেক্ট করি এমন একজন মানুষকে, যিনি সে ফুচকার দোকানদারও হতে পারে, কিন্তু ফুচকার দোকানে উনি সার্থক, সাকসেসফুল ফুচকার বিজনেসম্যান। আবার সে বিলিনিয়ারও হতে পারে, সে সমাজের একজন প্রতিষ্ঠিত নারী হতে পারে, সমাজসেবী হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আপনাকে 4টা গুণ গুণান্বিত করেছি। একাধারে আপনি কমিউনিটির জন্য কাজ করেন, আপনি সংস্কৃতিকর্মী। আমরা অনেক অনুষ্ঠানে দেখেছি আপনার মেয়েকে নিয়ে আপনি গান শেখান, নাচ শেখান, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, এবং একটা বড় রেস্টুরেন্টও আপনি রান করেন। সাথে এই যে বিশাল, আমরা দেখাবো মানুষকে যে রয়্যাল পাম, এটা লং আইল্যান্ডের একটা লাক্সারিয়াস ব্যানকুয়েট হল। কারণ আমরা যতটুকু জানি যে কমিউনিটির মধ্যে মনে হয় এটা সবচেয়ে সুন্দর একটা হল, তারই হচ্ছে স্বত্বাধিকারী আপনি। তো আমরা আজকে আপনার সেই মানুষটা আসলে সব সুখের কথা শুনে আমরা শুনবো আপনি কিভাবে এই মিস রুমা হয়ে এসেছেন নিউ ইয়র্কে। চলুন তাহলে একটু আপনাকে ঘুরিয়ে দেখাই জি। হলটা। আপনাদের একটি কথা জানলে হয়তো অনেক ভালো লাগবে যে এই রয়্যাল পাম লং আইল্যান্ডে একমাত্র মুসলিম ফিমেল বাংলাদেশি ওন, যেটাই বলেন না কেন, একমাত্র হল যে কোনো মুসলমান ওনার ওন করে, একমাত্র হল যে কোনো ফিমেল সাউথ এশিয়ান ওন করে। সো সব দিক থেকেই এটা আসলেই আমাদের কমিউনিটির জন্য একটা গৌরবের জায়গা। আর আমাদের কমিউনিটির এত সাপোর্টের কারণে খুব অল্প সময়, আমি এই বিজনেসটি অ্যাকোয়ার করি বা 5 years ago, এত অল্প সময়ে আমরা অনেক দূর পথ আসতে পেরেছি শুধুমাত্র আমাদের কমিউনিটির সাপোর্টের কারণে। সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। না, শুধু কমিউনিটি তো আপনাকে সাপোর্ট করবেই, আর একটা হচ্ছে যে আপনাদের একাগ্রতা, আপনাদের পরিশ্রম। আমার যতটুকু মনে পড়ে যে আমরা যখন এটাতে এটিবিএস-এর গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য আমরা 3টা ডেট চুজ করেছিলাম, কোনো ডেটটাই ছিল না, সব বুক ছিল। তারপর আপনি আরেকটা মনে হয় ছোটো প্রোগ্রাম ছিল, ওটা ক্যান্সেল করে আমাদেরকে দিয়েছিলেন। তো এটাই কিন্তু কমিউনিটির আপনার হচ্ছে সেবা বলতে পারেন। হলের কিছু কিছু এক্সক্লুসিভ জিনিস থাকে যেটা মানুষ, কারণ আমরা তো এটা পাবলিকলি রিলিজ করব শোটা, তো অবশ্যই কেউ না কেউ দেখে ভালো বলবে বা ভালো লাগবে, তার ছেলে মেয়ে বা তার কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এটা নিতেও পারে। নিশ্চয়ই। সো আমাদের এখানে 550 পিপল লিগাল অকুপেন্সি, আপনি 550 লোকের অনুষ্ঠান করতে পারেন পুরো রুমটা যখন আমরা ওপেন করে দিই। আবার এটাকে এরকম পার্টিশন আছে, পার্টিশন দিয়ে ছোট ছোট অনুষ্ঠানও আমরা করতে পারি। মনে করেন আপনার 50 জনের একটা বার্থডে পার্টি, সেটাও আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সামারে আমাদের বাইরে একটা গার্ডেন এরিয়া আছে খুব সুন্দর, যদি আমাদের হলটার নাম রয়্যাল পাম, এবং বাইরে আমাদের পাম ট্রিজ আছে। সো আপনি যখন বাইরে অনুষ্ঠান করবেন, আপনার ছবি দেখে, ভিডিও দেখে মনে হবে আপনি ফ্লোরিডাতে, মায়ামিতেই আছেন। সো অনেক মানুষই সেটা খুব বেশি এনজয় করে। মিস করলাম রাত্রের জন্য মনে হয়। কোনো সমস্যা নেই, আবার আসবেন, এই অনুষ্ঠান চলতেই থাকবে, যুগ যুগ ধরে আপনার অনুষ্ঠান চলুক, সাকসেস আমরা দেখতেই থাকবো। দোয়া করবেন আমাদের জন্য। সো এইভাবে আমাদের অনুষ্ঠানগুলোকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি, বড় থেকে ছোট। আমরা শুধু পাবলিকলি দেখাতে চাই যে একজন নারী উদ্যোক্তা কিভাবে এত বড় একটা বিজনেস টেক কেয়ার করেন। শুরুর গল্পটা আমরা শুনতে চাই।
নিশ্চয়ই, আসুন আমরা বসি, তারপর আলাপচারিতা চলতে থাকবে। ডেফিনেটলি। আমরা অনেক কথার মাঝখানে কিন্তু এসে বসছি, যেটা আমরা শুরু করেছিলাম যে একজন নারী কতটা স্যাক্রিফাইস করে তার ফ্যামিলি লাইফ, তার বিজনেস, তার বাচ্চা, সব কিছু স্যাক্রিফাইস করেই কিন্তু আপনি রুমা হয়েছেন, রয়্যাল পাম্পের মালিক হয়েছেন। তো আমরা আসলে সেটাই শুনতে চাই যে একজন বাবা মায়ের স্বপ্ন ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার হবে, সেখান থেকে আপনি আজকে এখানে নিউ ইয়র্কে। আসলে সবার গল্পই কিন্তু শুরু হয় তার মূল থেকে, রুট থেকে, শেকড় থেকে। তো আমি সিলেটের মেয়ে, আমার বাবা মা দুজনই সিলেট থেকে, কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা আছে আমার জন্ম নিয়ে। আমার জন্ম হয়েছে সৌদি আরবে। তো এখনো কখনো রোজার সময় যখন আমি হিজাব করি, সবাই আমাকে দেখে বলে যে আসলে রুমাকে কি মিক্স আপ, হসপিটালে মিক্স আপ হয়ে গেছে নাকি, বিকজ আই লুক, অনেকেই বলে আমাকে দেখে অনেক মিডল ইস্টার্ন মনে হয়। না, আমরা কিন্তু যখন প্রথম, এটা 2016-এ মনে হয় আমি প্রথম দেখি, তখন কিন্তু আপনাকে মনে হয়নি যে ইউ বর্ন ইন বাংলাদেশ। এটাই একটা মজার জোকস যে আসলেই আমার জন্ম, যদিও আমি সিলেটের মেয়ে, ঢাকায় বড় হয়েছে, কিন্তু আমার জন্ম হয়েছে সৌদি আরবে। তো যাই হোক, বড় হয়েছে ঢাকাতেই। যেটা আপনি বললেন, বাবা মার স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের সাউথ এশিয়ান প্যারেন্টসদের। আমার নিজের স্বপ্ন ছিল আমি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার তো ছিল, ইঞ্জিনিয়ারিং, এক্স্যাক্টলি, একটা স্বপ্ন তো কাছাকাছি ছিল। ইঞ্জিনিয়ারিংই ছিল। তো আমি ইন্টারমিডিয়েটের পর বুয়েটে চান্স পাই, আর্কিটেকচারেই চান্স পাই। আমি আরও একটা ব্যাপার, আমার মধ্যে এক ধরনের জেদ কাজ করে, আমার মনে হয় আমাদের সবার মধ্যেই, যে আমি একটা জিনিস করবই। আমি মেডিকেলের পরীক্ষাও দিই, ইউজুয়ালি বাংলাদেশে সবাই কিন্তু সবগুলো পরীক্ষা দেয়, তিনটা তো আমরা দেই, মেডিকেল, বুয়েট তো থাকেই, থাকে, আর ঢাকা ইউনিভার্সিটি। আমি একটাই পরীক্ষা দিয়েছি, সেটা হচ্ছে আর্কিটেকচার। এখানে হলে হবে, না হলে নেই। তো যাই হোক, আমি চান্স পাই, কিন্তু এর মধ্যে লাইফের গতি অনেকখানি চেঞ্জ হয়ে যায়। আসলে মানুষ বলে যে সকালে বাদশা, রাতে ফকির, কখন কি হয় বলা যায় না। দর্শকদের জন্য বলছি, আপনি হয়তো জানেন আমি ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনে ছিলাম। শিশু কিশোরদের অনুষ্ঠান থেকে শুরু করে আমরা করি, তারপর অ্যাজ অ্যান অ্যাডাল্ট। নতুন কুড়িটা তো ফেমাস ছিল বাংলাদেশে। অ্যাবসলিউটলি, নতুন কুড়ির আমি নাচের শিল্পী ছিলাম। বাচ্চাগুলো কিন্তু আজকে বড় বড় রুমা, সোমা যারাই আছে, কিন্তু নতুন কুড়ি। এটাই আমাদের একটা সাংস্কৃতিক অঙ্গনে মানুষ তৈরির একটা প্ল্যাটফর্ম ছিল, শিল্পী তৈরির একটা প্ল্যাটফর্ম ছিল। তো সেখান থেকে আমি একজন অ্যানলিস্টেড উপস্থাপিকা ছিলাম। আমি বিটিভির ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট উপস্থাপিকা। এইটা অ্যাড করতে আমি ভুলে গেছি আসলে, যে একজন উপস্থাপিকাও আমাদের সামনে আছেন আজকে। রাইট। তারপর যখন চ্যানেল আই আসে, বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল, অ্যাডভার্টাইজমেন্ট চারিদিকে ওরা হায়ার করছে। তো আমি ওখানে উপস্থাপিকা হিসেবে ইন্টারভিউ দিতে যাই। 1500 পরীক্ষার্থী বা ইন্টারভিউ দেওয়ার জন্য 1500 ছেলে মেয়ে এসেছিল। অ্যান আর্কিটেক্ট, দেন আপনি গিয়েছেন উপস্থাপিকার ইন্টারভিউ। আর্কিটেক্টটা পরে আসে, আমি তখনও ইন্টারমিডিয়েট পড়ি, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে নিয়ে। এটা তো অনেক বড়, মানে কি বলবো, সাহসের ব্যাপার। অ্যাবসলিউটলি 1500 কন্টেস্টেন্ট, আপনি গিয়েছেন উপস্থাপিকা হওয়ার জন্য। সেটা অ্যাবসলিউটলি, এবং আমি বলবো দুঃসাহসেরই ব্যাপার ছিল। এবং আমি যাই একদম শেষের দিকে, তখন ইন্টারভিউ বোর্ড বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে আছে সিরাজ ভাই, তুষার ভাই আর সাগর ভাই ছিলেন। তো সাগর ভাই উঠেই চলে গেছেন, মানে আর পারছি না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি তো খুব ভয় ছিলাম যে হয়তো আমাকে ডাকবেনই না। ডাকেন এবং আমি ইন্টারভিউ দিতে যাই। টেলিভিশনের পর্দায় শাইখ সিরাজকে সারা জীবন দেখেছি। তুষার ভাই তো তখন মানে একদম আব্দুল নূর তুষার একদম, আর তখন তিনি একদম তুঙ্গে, মানে আমি এইভাবে কাঁপছি। তো যাই হোক, 2 দিন না 3 দিন পরে কল আসে বাসায়, ফোন, আসসালামু আলাইকুম, আমি কি রুমার আম্মুর সাথে কথা বলতে পারি? আমার আম্মুও কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন, চ্যানেল থেকে ফোন আসছে, সিরাজ ভাই নিজে ফোন করেছেন। So we want to call her for a screen test. And the rest is history. চ্যানেল আইয়ের আমি প্রথম ভিজে ছিলাম। বাংলাদেশের ভিজে কালচারটাই আমাকে দিয়ে শুরু হয়। অন এয়ারে অ্যাবাউট 15 ডেজ পর্যন্ত চ্যানেল আই আমি একলাই চালাই। 15 দিন পরে ফিমা আপু আর অপু ভাইয়া আসে। ও মাই গড, এটা তো অনেক জানা অজানা জিনিস আজকে কিন্তু দর্শক জানতে পারবে। অনেক বছর আগের ঘটনা, তারপরেও খুব ভালো লাগে। এখনো যখন চ্যানেল আইতে ফিরে যাই, মনে হয় যে নিজের ঘরেই ফিরে এসেছি। সেই রেসপেক্ট, সেই ভালোবাসা, ওখান থেকেই যাত্রা শুরু। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা ছিল, আমি অন্যান্য নিউজ পেপারের পাশাপাশি
ইত্তেফাকের কথা মনে আছে আপনার? অবশ্যই ইত্তেফাক তো ইত্তেফাক অনেক- একটু ধর্ম ঘেঁষা নিউজ পেপার Newspaper ছিল। ছিল। ওরাই এখনো মনে আছে। হয় আমাকে সবচেয়ে বেশি ফেমাস করে দিয়েছে, বিকজ এনি পাবলিসিটি ইজ পাবলিসিটি। নেগেটিভ তো সবচেয়ে বেশি হয়। নেগেটিভ তো সবচেয়ে বেশি। ইত্তেফাক তো নেগেটিভই ওই জিনিসগুলো। সেটাই আর কি। তো আমি তখন তো শালা কামিজ বা শাড়ি না, মডার্ন আউটফিট পরে আরও একটা ব্যাপার ছিল, আমি হাত নেড়ে নেড়ে কথা বলতাম, যেটা আমার একটা সিগনেচার অ্যাপিয়ারেন্স ছিল। তো সেটা নিয়েও অনেক কথা, এটা কি ধরনের কথা, টেলিভিশনে এসে একটা মেয়ে শার্ট প্যান্ট পরে হাত নেড়ে নেড়ে কথা বলবে, দেশ গেল, সব উচ্ছন্নে গেল। না, অথচ তখন তো ছিল এরকম করে চুপ করে টেবিলের উপর দাঁড়ায় থেকে অ্যাবসলিউটলি হাতটা এরকম রেখে এভাবে কথা বলা। তো সেটা অনেক বড় একটা Achievementও বলা যায়। অ্যাচিভমেন্ট, শুধু আমার জন্য না, আমি মনে করি আমাদের পরবর্তী জেনারেশনের এরপরে যারাই এসেছেন, generation যারা। ওমেন জেনারেশনের জন্য ইট ওয়াজ এ গ্রেট স্টেপ, অ্যান্ড আই উইল ফর এভার বি গ্রেটফুল টু চ্যানেল আই অ্যান্ড সিরাজ স্যার, সাগর স্যার, সবার কাছে। তো আমি চ্যানেল আইতে থাকা অবস্থাতেই আমি পার্টিসিপেট করি। তখন ছিল, এখন মিস বাংলাদেশেও যায়, তখন কিন্তু মিস বাংলাদেশ বা বাংলাদেশ থেকে বাইরে বিউটি প্যাজেন্টে যায় না। আসতো না, তখন ছিল ফটোজেনিক, মিস ফটোজেনিক। মিস ফটোজেনিক। Yes, মনে আছে আমার। সো আমরা সেকেন্ড ইয়ার আমি ছিলাম, ফার্স্ট ইয়ার ছিল ওপি করিম আপু। তো সেকেন্ড ইয়ারে আমি পার্টিসিপেট করি, আই ওয়াজ দ্য ফার্স্ট রানার আপ, উইনার ছিলেন মিলা। আমরা তো এতগুলোর 50%ও আমরা দর্শকদের বলিনি। কোনো First সমস্যা নেই, female এই জন্যই তো editor, এখন আমার বলার Miss পালা। Photogenic, অনেক কিছু। তারপর আমি তো ইন্টারমিডিয়েট পাশ করলাম। ইন্টারমিডিয়েট পাশ করার পর বুয়েটে চান্স পাওয়ার পরে আমি আব্বু সহ ইংল্যান্ডে বেড়াতে যাই, জাস্ট প্লেন ফর ভ্যাকেশন। আই গেস এটাকেই বলে ভাগ্যচক্রে, ভাগ্যে লেখা ছিল। আমার ভালো লাগে, আমার কাছে তখন অনেক ছোট ছোট জিনিস বাংলাদেশের, মানে বাংলাদেশ আমাদের নিজেদের দেশ, কিন্তু তখনও বাংলাদেশে মেয়েদের জন্য এতটা হয়নি, মিডিয়া এতটা মানে ফ্লোরাইশ হয়নি। এক্স্যাক্টলি। তো ওখানে আমার একটা জিনিসই ভালো লেগেছে, যে স্বাধীনতা। এখানে আমি মেয়ে না, ছেলে না, আমি একজন মানুষ, আমি ফার্স্ট ফ্রিডম, আমি যেভাবে চাই কাজ করতে পারবো, যখন চাই ঘর থেকে বের হতে পারবো, গাড়ি ড্রাইভ করতে পারবো। আমার সবসময়, আমি বাংলাদেশে 14 বছর বয়সে গাড়ি ড্রাইভ করি। কিন্তু গাড়ি নিয়ে একা ঢাকা শহরে তখন একটা মেয়ের জন্য বেরিয়ে কোথাও যাওয়াটা, না 18 বছর হলেও তো আপনাকে একা যেতে দিবে না। সেটা প্লাস মনে করেন গাড়ি কোথায় পার্ক করবেন, সাথে একজন ড্রাইভার কিন্তু থাকে, এখনো থাকে, রাইট? কিন্তু আমার ওইটাই সবচেয়ে ভালো লেগেছিল, যে লন্ডনে প্রাচ্যের আপনি দেশে একা গিয়েছেন। আই ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং। তো ছোটবেলা, তখন তো মাত্র 17-18 বছর বয়স, বাবাকে বলি না আমি থেকে যাবো এখানে। কত মানুষ যে তখন আশাহত হয়েছে, কারণ আমি রাইজিং স্টার, সবার বিশেষ করে চ্যানেল আইয়ের অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। সবাই ভেবেছে আই ক্যান ডু আ লট ইন দ্য মিডিয়া ওয়ার্ল্ড, বাট এই যে ছোট মানুষ, ভালো লেগেছে, এই জিনিসগুলোই ভালো লেগেছে, শার্ট প্যান্ট পরবো, একলা একলা ঘুরে বেড়াবো, একলা একলা গাড়ি চালাবো। কিন্তু জানি না সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আবারও সেম থিং, আমি আমেরিকায় বেড়াতে আসি। আমেরিকাকে, লন্ডন থেকে কি আপনি তখন বাংলাদেশে চলে যান? বাংলাদেশে গিয়েছিলাম আমি সামার ভ্যাকেশনে, তখন আবার ভাবলাম যে আচ্ছা দেখি তো, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়ে ঘুরলাম, অন্য কয়েকটা জায়গায় গেলাম, কিন্তু আর মন বসাতে পারিনি। তো তারপর আমেরিকায় বেড়াতে আসলাম। আমেরিকায় আসার পর আমার আরো বেশি ভালো লাগলো, সবকিছু বড় বড়। ইংল্যান্ডে সবকিছু একটু ছোট ছোট, রাস্তাঘাট, ঘর বাড়ি, এখানে সবকিছু বড় বড়। আর আরও একটা ব্যাপার কি, আকাশ ভাই হয়তো আপনি আমার সাথে এটা ইয়ে করবেন, এগ্রি করবেন, যে এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আপনার একটা জিনিস অ্যাড করি, আমি যখন কলেজে জব করি, ওখানে ক্লিনার ছিলেন, তো আমাদের একটা টেন্ডেন্সি, ক্লিনার মানেই তার গায়ে পায়ে ইয়ে থাকবে। তো আমি গাড়ি পার্ক করছি সেকেন্ড ফ্লোরে কলেজের, ক্লিনারও পাশে পার্ক করছে, আমার তখন নিশান ছিল, ওই ক্লিনার হচ্ছে BMW। আমি চিন্তা করলাম, ক্লিনার, ওর তো কিছুক্ষণ আগে দেখলাম আমার বাথরুম পরিষ্কার করে আসলো, সে আসা ড্রেসটা চেঞ্জ করে হি ইজ ড্রাইভিং BMW। That's what I fell in love with. আমেরিকার এই জিনিসটাই আমার কাছে তখন এত ভালো লাগলো। তখন সেম থিং, আব্বুকে বললাম যে না, আমি এখন এখানে থেকে যাব। আলহামদুলিল্লাহ, আই অ্যাম সো ব্লেসড উইথ সাচ ওয়ান্ডারফুল প্যারেন্টস। কারণ বাংলাদেশের তখনকার সময়ে মেয়ে বলবে আমি বিদেশ চলে যাব, বাবা ছেড়ে দিবে, চিন্তাই করা যায় না।
তো এখানে যখন আমি আসি তার আগে তখন আমি দেশে গেলাম, অ্যাকচুয়ালি ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। তবে আব্বু তখন একটু বিরক্ত। কি এক চ্যানেলে তো ভালো পারফর্মার ছিলেন, দেন ইংল্যান্ডে আসলেন, আবার ফিরে গেলেন, আবার আমেরিকাতে আসছেন। সো আমি ছোটবেলায় যেটাকে ইংরেজিতে বলে টমবয়, একটু টমবয় টাইপ ছিলাম। এখন আমাকে যেরকম দেখছেন শাড়ি চুড়ি পরে সেজে গুজে, আমি কখনো আমার নিজের মেকআপ করতে পারতাম না। আই অলওয়েজ নিডেড এ মেকআপ আর্টিস্ট বিকজ মেকআপের কোনো কিছুই আমি জানতাম না। আমি জানি পেছনে অনেকে আমাকে দুষ্টামি করে বলতো ও তো একটা খ্যাত, ও তো কিচ্ছু জানে না। দিজ আর সো বিউটিফুল মেমোরিজ। আমার কোয়ার্কাররাই অনেকে ছিল, দে আর ভেরি স্টাইলিশ অ্যান্ড মডেল অ্যান্ড এভরিথিং, বাট আলহামদুলিল্লাহ আই ক্যারি থ্রু ফ্রম দেয়ার। সো ইউরনচণ্ডীর মতো এখানে চলে আসলাম, বাট লাস্ট যখন এখানে আসে তখন আব্বু একটু বিরক্ত ছিলেন। আব্বু আসেননি আমার সাথে, একা এসছেন? একা, এবং সে আমাকে মাত্র $300 দিল। $300টাও সেও আমাকে দেয়নি, আমার নিজের ব্যাংকে যে টাকাটা ছিল আমি ওইটা কনভার্ট করে $300 হাতে নিয়ে আমি একা আমেরিকা আসি। ইংল্যান্ডেও যখন যাই তখন, আর এখানে যখন এসছি আমি আসলে ভিজিট ভিসায় এসছি, সো আমি স্টুডেন্ট ভিসায়ও আসিনি। একা ভিজিট ভিসায় $300 নিয়ে এবং এসে আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো আমি অনেক দিন আনডকুমেন্টেড ছিলাম এই দেশে, একদম রেস্টুরেন্ট থেকে শুরু করে, রেস্টুরেন্টের বাস বয়, আমি জানি না দর্শকরা জানেন না, বাস বয় হচ্ছে বেসিক্যালি যারা প্লেট ক্লিন করে রেস্টুরেন্টে। আচ্ছা। সো এত সুন্দর এই একজন মানুষ রেস্টুরেন্টে প্লেট ক্লিন করতো? একদম টেবিল ক্লিন করা থেকে শুরু করে বাকেট, আমাদের আইস মেশিন ছিল বেসমেন্টে। আর বার, এখানে তো রেস্টুরেন্টে বার থাকে, বারে ওদেরকে একদম বক্সকে বক্স আইস দিতে হতো। তো আমার যে কোয়ালিফিকেশন ছিল, আমি ওই টেবিল ক্লিন করা আর আইস ক্যারি করাটাই আমার কাজ ছিল। কোয়ালিফিকেশন এই সেন্সে যে আমার ইংরেজি, আমি বাংলা মিডিয়ামে পড়ি বাংলাদেশে। আর এখানে তো আপনার একটা ডিগ্রি থাকতে হয়, ভালো কিছু ডিগ্রি থাকতে হয়, প্লাস অ্যাটলিস্ট ইংলিশ তো বলতে জানতে হবে। আমি তো তখন মনে হয় যে ভাঙা চোরা পুরো সেন্টেন্স জোড়া দিতে দিতে সকাল থেকে বিকাল হয়ে যাবে, কারণ বাংলাদেশে বাংলা মিডিয়ামে পড়াশোনা তো মানে আপনি কোনো ইংরেজির চিন্তা করা যায় না। ফ্লুয়েন্সি না, বুঝতাম, গ্রামার জানতাম, কিন্তু আমাদের কথোপকথনের যে বলাটা প্রবলেম, অ্যাকসেন্টের প্রবলেম। তো যাই হোক, সেখান থেকে যাত্রা শুরু। কিন্তু আমি কলেজে ভর্তি হওয়ার পরে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানে যেটা আমরা জানি যে আনডকুমেন্টেড হলেও আপনার কিছু সুবিধা, আপনি পয়সা দিতে হয় কিন্তু আপনি পড়ালেখা করতে পারবেন, কাজ কিছু ক্ষেত্রে করা যায়। তো আমি আমার আন্ডারগ্র্যাড 4 বছরে শুরু করি, এক্স্যাক্টলি 8 সেমিস্টার, which is also with that $300 না $300 তো শেষ হয়ে গেছে। $300 শেষ হওয়ার আগে ওই যে প্লেট ক্লিন করা, টেবিল ক্লিন করা শুরু করলাম। $300 কয়দিন চলবে? ঘর ভাড়াও তো হবে না 1 মাসে। যার জন্য যেই জবটাই তখন পেয়েছিলাম টেবিল ক্লিন করার, সেটাই নিয়ে নিই। সেখান থেকে আস্তে আস্তে ইংরেজি শিখতে একটা পর্যায়ে আমি হোস্টেস হই। এখানে হোস্টেস একটা ভেরি নাইস জব, যে গ্রিট করা আর কি, যে রেস্টুরেন্টে কেউ যখন খেতে আসে তাদেরকে টেবিলে নিয়ে যাওয়া। আমরা রিসেপশনের পরবর্তী স্টেপটা হচ্ছে হোস্টেস। এক্স্যাক্টলি, ইট ওয়াজ এ নাইস জব অলসো, ইট ওয়াজ মাচ বেটার। তো আমার আবার একটা জিনিস ছিল, যে শুরুতে বললাম একটা কিছু করবো, মাথার মধ্যে ঢুকলে ওটা করতেই হবে। আমি ইংরেজি শেখার জন্য তখন ভাঙা হোক চোরা হোক, যে আমার কোনো লজ্জা ছিল না, আমি তাদের সাথে ভাঙা চোরা ইংরেজিতে কথা বলতাম আর ওদেরকে বলতাম, দ্যাট ইজ ভেরি বিগ পয়েন্ট, এবং বলতাম যে আমার যখন ভুল হবে তোমরা আমাকে ধরিয়ে দিবা, কারণ ধরিয়ে যদি না দাও তাহলে আমি শিখতে পারবো না। আমি কিন্তু মাইন্ড করব না, যতবার ভুল করব ততবার ধরিয়ে। তো ওই রেস্টুরেন্টে কাজ করতে করতেই নানান দেশের নানান মানুষের সাথে, বিদেশি মানুষের সাথে কথা বলতে আমি ইংরেজিটাকে যতখানি সম্ভব আয়ত্তে নিয়ে আসি। তো বাই দ্য টাইম আমি গ্র্যাজুয়েট করি, গ্র্যাজুয়েশনের আগেই আসলে আমি কলেজে থাকতে আমাদের জব ফেয়ার হয় এখানে, আপনি তো জানেন। তো ওখান থেকেই আলহামদুলিল্লাহ আমার একটা জব হয়ে যায় ইমেল মার্কেটিংয়ে। তো আমি তখন মার্কেটিং প্লাস আইটিতে আমার গ্র্যাজুয়েশনটা করি। তো ওখান থেকে কাজ শুরু করি, কিন্তু ওই যে একটা ব্যাপার, বাবা মা একলা চলে আসছো, আর কতদিন থাকবা, বিয়ে করে ফেলতে হবে, মাস্টার্সটাও কমপ্লিট করা যাবে না, আর কতদিন একা থাকবা। 8 সেমিস্টার শেষ, লাইফ শেষ, এখন ম্যারেজ লাইফে, এখন বিয়ে করে ফেলতে হবে। তো যাই হোক, চাকরি সুবাদে এখন আরও একটা ব্যাপার, কাগজ নাই, যাকে খুশি তাকে তো বিয়েও করা যাবে না। এখন যদি আরেকজনকে পছন্দ হয়, কারণ আমি তো বাংলাদেশ থেকে এসেছি, একটা বাঙালি ছেলে, বাংলাদেশি মন মানসিকতা। এখানে কি লোকাল কোনো গার্জিয়ান ছিল আপনার? লোকাল গার্জিয়ান অ্যাকচুয়ালি পরবর্তীতে আমার আব্বু আম্মু চলে আসেন,
পরবর্তীতে যেটা হয় এটা বললাম যে আমার বাবা মার অনেক সাপোর্ট ছিল, তো যখন ওনারা দেখলো যে না এই মেয়ে আর ফেরত আর আনা যাবে না, আর ফেরত আনা যাবে না, তখন আমার বাবা বাংলাদেশের সব কিছু গুটিয়ে এখানে চলে আসেন। আমার ছোট 2 বোন আছে, তাদেরকে নিয়েও চলে আসেন, বলেন যে আর একজন যখন বিদেশ চলে গেছে বাকিগুলো চলে যাবে। তো বাচ্চারা আমার 3টাই মেয়ে, আমরা 3 বোন, কোনো ভাই নেই, তো 3টাই মেয়ে, ওরা যদি বিদেশ থাকে আমরা বাংলাদেশ থেকে কি করব। তো আলটিমেটলি ওনারাও চলে আসেন। তো অ্যাট দিস পয়েন্ট গ্র্যাজুয়েশনের সময় ওনারা অলরেডি এখানে চলে এসেছেন। ওটা একটা বড় আলহামদুলিল্লাহ, এটা একটা বিগ সাপোর্ট ছিল। বাট কিন্তু স্বাধীনতা তো শেষ, এবার আবার আসছে আবার বাট প্যান্ট শার্ট তো পরতে পারো না, সেটা আলহামদুলিল্লাহ, মানে আমার বাবা মা কখনোই ওটাকে কোনো খারাপ চোখে দেখেননি। কিন্তু বাংলাদেশের সমাজে যেটা ছিল আর কি, যে আপনারা জানেন আমাদের সমাজে একটা এখনো আছে, মানে খারাপ হয়ে গেছে মেয়ে, এই ধরনের একটা বখাটে 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 এক্স্যাক্টলি। তো তারপরে চাকরি একটা পেলাম ঠিকই, কিন্তু ওই যে সেম থিং, কাগজ নেই, কি হবে এখন, পরবর্তী ডেস্টিনেশন কোথায়, কাউকে বিয়ে করতে হবে। তার মধ্যে একটা খুঁজে পেতে একটা লোক পাইলাম, আমাকে বিয়ে করতে রাজি হলো। সো তাকে বিয়ে করলাম। তার সাথেই আছি, এখন আর কি করব। একটা পর্যায়ে কাগজও হয়ে গেছে, কাগজের পাশাপাশি সে আবার ফুটফুটে 3টা সন্তানও আমার কোলে দিয়ে দিল। পরবর্তী ডেস্টিনেশন কোথায়, কাউকে বিয়ে করতে হবে। তার মধ্যে একটা খুঁজে পেতে একটা লোক পাইলাম, আমাকে বিয়ে করতে রাজি হলো। সো তাকে বিয়ে করলাম। তার সাথেই আছি, এখন আর কি করব। একটা পর্যায়ে কাগজও হয়ে গেছে, কাগজের পাশাপাশি সে আবার ফুটফুটে 3টা সন্তানও আমার কোলে দিয়ে দিল। কিন্তু তার সাথে বিয়ের আমার একটা ছোট ঘটনা আছে। আমার লাইফের অনেক ঘটনা আকাশ ভাই, আমি তো কখনো চিন্তাই করিনি যে আপনি এত সুন্দর হাত দিয়ে প্লেট মারছেন রেস্টুরেন্টে। এভরিডে 4 বছরে আমার এভরিডে রুটিন এটা ছিল। আমি সকাল 6টার সময়, আমরা জামাইকা থাকতাম, জামাইকা থেকে আমি কলেজে যেতাম ডাউনটাউন, তো 1.5 ঘন্টার ম্যানহাটন ডাউনটাউন। 6টার সময় ঘর থেকে বের হতাম। আমাদের স্কুলে আমি একটু জিমে টিমে যেতে পছন্দ করি ছোটোবেলা থেকে, তো জিম তো আর অ্যাফোর্ড করা সম্ভব না, কলেজের জিমে যেতাম। তো আমার ফার্স্ট ক্লাস শুরু হতো 8টায়। আমি ফার্স্টে গিয়ে 7:15 দিকে কলেজে ঢুকে 45 মিনিটস জিম করে ক্লাস শুরু করতাম। হ্যাঁ, ওই যে একদম পুরা সারা দিনের ব্যাকপ্যাক নিয়ে, কারণ ওখানেই তো শেষ না, জিম করে শাওয়ার নিয়ে ক্লাস করে, ক্লাস শেষ হতো 2:45-এ। আমার কলেজ, আমি বিএমসিসিতে যেতাম, সেখান থেকে আমি যেখানে কাজ করতাম ডাউনটাউন ম্যানহাটনে 15 মিনিটসের ওয়াক ছিল, দৌড়। তো রেস্টুরেন্টে যেতাম, তো বোঝা যায় এত বড় একটা রয়্যাল পাম্প একবার চক্কর দিলেই তো আপনার এনার্জি। তারপর ওখানে ফ্রি খাবার, স্টাফ মিল একটা জিনিস থাকে রেস্টুরেন্ট শুরু হওয়ার আগে, রেস্টুরেন্টের সবার জন্য। তো ওখানে একজন বাঙালি ভদ্রলোক কাজ করতেন, আমি ওনাকে বলে রাখতাম আমি তো স্টাফ মিল আস্তে আস্তে মিস করে ফেলবো, ভাই একটু আমার জন্য একটা প্লেট রেখে দিই। তো ওইটা ছিল একটা মিল। আর সকালে খেতাম, এখনো আছে রাস্তায় যে কার্টগুলো থাকে, এখন কত আমি জানি না, তখন $1 একটা বেগেল আর একটা কফি পাওয়া যেত। এখন $1 এখন $1 পাওয়া যাবে না। তো ওই $1 দিয়ে একটা কফি আর একটা বেগেল খেতাম। তারপরে দুপুরে খেতাম স্টাফ মিল, আর একদম 12টার সময় রেস্টুরেন্ট বন্ধ করে, রাত 12টায় রেস্টুরেন্ট বন্ধ করে ট্রেন ধরে বাড়ি আসতাম। বাসায় মা ভাত রেখে দিত, ওই সারাদিনে একবেলা ভাত। মানে 7 দিনের 7 দিন কাজ করতে হতো, আর 5 দিন ক্লাস ছিল। এইভাবে করে 4টি বছর। আপনি তো 12টা বাসা আসতে 1টা বাজতো, 1:30 রেডিও 2টা, তাহলে আপনি ঘুমাতেন 4 ঘন্টা? 4 ঘন্টা, একদম 4 ঘন্টা। উইকেন্ডে যেহেতু স্কুল থাকতো না, উইকেন্ডে একটু ঘুমটা ক্যাচ আপ করে। শাহরুখ খানের কথা শুনছি, সেও 4 ঘন্টা ঘুমাতো। ওর একটা ইন্টারভিউতে দেখতাম ও 2টা পর্যন্ত কাজ করতো, আবার 6টা পর্যন্ত ঘুমাতো, আবার 6:30টায় উঠে 7টা থেকে শুটিং। বেসিক্যালি দ্যাট ওয়াজ মাই স্কেডিউল উইকডেজ, আর উইকেন্ডে একটু ক্যাচ আপ করতাম, প্লাস হোমওয়ার্ক সব কিছু মিলে, লন্ড্রি, এই দেশে তো সব কিছু নিজের হাতে করতে হয়। সো দ্যাট ওয়াজ মাই কলেজ লাইফ স্টোরি। তারপর আমি চাকরি করি 6 বছর এক্সপিরিয়েন্স এখানে একটা ক্রেডিট ব্যুরো, ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ। তো ওখানে চাকরি করি আলহামদুলিল্লাহ। ইন 6 ইয়ার্স আমি চাকরি করি। আমার 3টা প্রমোশনের পর বাই দ্য টাইম ওয়েন আমি জবটা ছাড়ি, তো জব ছাড়ার পেছনেও একটা ঘটনা। আমার 3টা সন্তান, 4 বছরের মধ্যে আমার 3টা ছেলে মেয়ে হয়।
আমার 1 মেয়ে 2 ছেলে, তো ওরা সবাই 18 মান্থস মেয়েটাকে আমি সবসময়ই দেখি যে কোনো অনুষ্ঠানে তাকে নিয়ে আপনি দৌড়াচ্ছেন, তাকে নাচের জন্য রেডি করতেছেন, আবার মেয়েটা অনেক সাজুগুজু করে সেই স্টেজে যাচ্ছে, আবার আপনি তাকে পিক করতেছেন। ইটস অলসো হিউজ হেকটিক জব ফর এ মাদার। অ্যাবসলিউটলি। তো আপনি যখন আগে যেটা বলছিলেন যে স্যাক্রিফাইসের ব্যাপারটা, আসলে একটা আমাকে অনেকে বলে যে রুমা এই যে এটা করেন ওইটা করেন, আমি বললাম ভাই আপনারা করেন কারণ আপনাদের ঘরে একটা ওয়াইফ আছে, আপনার ঘরের টেনশন করতে হয় না। কিন্তু আমি ওয়াইফ, নিজেই ওয়াইফ, আমি মা, আমি বিজনেস ওনার, আবার আমিও একটা, ম্যানেজমেন্ট, এবং আমি রুমা। এই আমি যে একটা মানুষ, এটা কিন্তু কেউ দেখে না, আমরা কিন্তু এটা দেখি না। আমরা চিন্তা করি রুমা পা ওইটা করতেছে, ওকে আরেকটা বিজনেস করুক, আরেকটা এটা করুক। বাট একটা বাচ্চাকে সকালবেলা উঠে আপনি যখন একটা অনুষ্ঠানে পাঠান, ইট টেক্স 3 আওয়ার্স টু প্রিপেয়ার। এটা কিন্তু মানুষ জানে না। প্লাস এখনকার জেনারেশন অনেক ডিফারেন্ট। আমরা যখন বড় হয়েছি বাংলাদেশে একটা ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে, বাংলাদেশেও এখন এরকম হয়ে গেছে আমেরিকার মধ্যে যে একান্নবর্তী পরিবারে আমরা একা আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করছি, তাই না? বাংলাদেশে যেটা ছিল যে দাদা নানি ফুপু খালা চিন্তাই করতে হয় নাই, বাচ্চারা এর সাথে কথা বলছে এর সাথে কথা বলছে। আপনার সন্তানের সাথে কথা বলাটাই কিন্তু একটা জব এখন, আদারওয়াইজ কি হবে, তারা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাবে, অনেক বড় খারাপ। তারপরে ডিপ্রেশনে চলে যায় এখনকার বাচ্চারা। বসে আমার মেয়ে সারা দিনটা কেমন গেল, আমার ছেলে সারা দিনটা কেমন গেল, এটা শোনার জন্যই আমাকে 45 মিনিটস টু অ্যান আওয়ার অ্যালোকেট রাখতে হয় রাত্রে যখন আপনার একসাথে হন। সেটা একটা ম্যান্ডেটরি। কখনো কখনো কাজে ব্যস্ততার জন্য সবসময় পারি না, ওইটা আবার মেকআপ করতে হয়, আদারওয়াইজ দে ফিল লাইক ও আমার আজকে তো আমাকে পাত্তাই দেয়নি আমার বাবা মা। বিশেষ করে আমার ছেলে, সে তো ও ইউর টু বিজি, ইউর অলওয়েজ অন ইউর ফোন, ইউর অলওয়েজ উইথ আ ক্লায়েন্ট, একদম মুখের উপরে, অথচ এত কিছু করি সেটা তার। একটা ছোট্ট ঘটনা মনে আছে, একদিন আমি আপনাকে দেখেছি রাত 1টার সময়, বাচ্চাটা মনে হয় গাড়িতে, আপনি এসেছিলেন এটা দেখার জন্য। জি জি, সেটার সময় আপনি কাজ করছেন। হ্যাঁ সেটাই, রাতের বেলা আমাদের এখানে সেম থিং। আমার মনে হয় আমার স্কেজুল এখনো চেঞ্জ হয়নি। আমাদের এখানে যখন পার্টি হয় রাত্রে 12টা 1টার সময় শেষ হয়, তো মাঝে মাঝে নিজে এসে খেয়াল রাখতে হয় যে ঠিকমতো সবকিছু বন্ধ করলো কিনা, সবকিছু হলো কিনা। তো ওই সময়ে হ্যাঁ এটা তো করতেই হয়, বাচ্চাকে সাথে করে নিয়ে আসতে হয়। ওরা যখন ছোট ছিল ওদেরকে গাড়িতে করে করে নিয়ে এখন বড় দুজন বড় হয়ে গেছে, ওদেরকে বাসায় রেখে আসতে পারি। আমার ছোট ছেলেটা অটিজম আছে, তো এখন আমি খুব চেষ্টা করি যে আমাদের বাংলাদেশিদের মধ্যে, সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে অটিজম অ্যাওয়ারনেস নিয়ে একটু কাজ করতে। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফোকাস, যেটার মধ্যে এখন আমি আছি ব্যবসার পাশাপাশি। আর আরেকটা ব্যাপার, আপনি একটা নন প্রফিটের কথা বলেছিলেন যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, সেটা তো অবশ্যই এটা আরেকটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের দ্য অপটিমিস্ট। ওখানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা স্পন্সরশিপ মানি দিই, যাতে করে তারা, যেমন বাংলাদেশে বাবা মা লেখাপড়া ফ্রি হলেও বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না, কারণ তারা বাচ্চাদেরকে কাজে পাঠায়, কাজ করে দুটো পয়সা নিয়ে আসবে। তো এই পয়সাটুকুও ফ্যামিলিকে দেওয়া হয় যাতে তোমার বাচ্চাদেরকে তুমি পড়াও, কাজে পাঠিও না, তুমি একটা স্টাইপেন্ড পাচ্ছ। তো এই দুটো প্রোগ্রামে এখন আমি ইনভলভ আছি, আর এর পাশাপাশি তো ব্যবসা আছেই। ব্যবসা কি মেইনলি? তো আমি যখন আমার ছোট ছেলে, আমি অন্তঃসত্ত্বা ওকে নিয়ে, আর বাকি একটা হচ্ছে 2.5 বছর বয়স, একটা 1.5 বছর বয়স, 1 বছর, 2.5 বছর, 1 বছর, 4 বছরে তো 3টা, 4 বছরে 3টা, আর ছোটটা কোলে আসছে তখন। প্লাস আমি তখন ওই কোম্পানির ভিপি ছিলাম। আর এখানের একটা ব্যাপার এখন বাংলাদেশেও শুনেছি সেম থিং, কর্পোরেট ওয়ার্ল্ডে ওয়েন ইউ আর দেয়ার দে পে ইউ, আপনাকে 100,000 পে করবে কিন্তু 200,000 এর কাজ করিয়ে নেবে। এটা তো স্বাভাবিক, এটা এখানেও। আমার মেয়ের প্রথম ঈদ সে একা একা করেছে, আমি তখন ওয়াহাইতে ছিলাম ক্লায়েন্ট মিটিংয়ে, আর ফার্স্ট ঈদ, মানে ছোট ছিল বলতে পারে না, এখন বড় হলে তো আমাকে অনেক খোটা দিত। আই হ্যাড টু বি, বিকজ ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং। সো যখন ছোটটার জন্ম হচ্ছে, আই হ্যাড টু মেক এ ডিসিশন, আই এম লাইক নো, ইটস টু মাচ, আই হ্যাভ টু হ্যাভ আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ভাইয়া তখন কি করতেন? ভাইয়ার গল্প তো সে এক ইতিহাস। বেকার একটা লোককে বিয়ে করলাম, সে সবাইকেই বলে আমার মতো একটা লোককে তো রুমা বিয়ে করেছে শুধুমাত্র কাগজের জন্য। এবং আপ আনটিল 3 to 4 years ago সবাই এটাই জানতো যে রুমার হাজবেন্ড একটা বেকার লোক, কিছুই করে না। রুমাই, এটাই তো গল্প। ও এই গল্প আপনি জানেন না আকাশ ভাই? না, হা হা হা, তা তো মজার গল্প।
তো সে তো বেশিরভাগ সময় মানে তার কোনো কাজের স্কেডিউল ছিল না, কোনো কিছুই কেউ জানতো না। এইদিকে আমি কাজ করি, একটা কোম্পানির ভিপি ছিলাম, তারপরে একটার পর ব্যবসা, একটার পর একটা। গত 10 বছরে আই ওপেন্ড আপ 6 বিজনেসেস। ওয়াও। তো সবারই একটা মনের মধ্যে প্রশ্ন ছিল। রাইট আফটার প্যান্ডামিক হঠাৎ করে একদিন সে আসলো বাসায়। আমি অবশ্য একটা সময় জানতাম, বাট কেউ জানতো না। নো বডি নিউ। অল অফ এ সাডেন, ইভেন ওর বাবা মাও জানতেন না, অল অফ এ সাডেন ফ্রেন্ড সার্কেলের সবার মধ্যে এটা জানাজানি হলো যে সাইফুল NYPD second grade detective. My husband's name is Saiful. Everybody was like, what? So basically he was deep undercover. আপনারা যেরকম FBI মুভিগুলোতে দেখেন যে কখনো ইউনিফর্ম পরে না, they are working undercover, nobody knows, they're cops or they're detectives. So he was one of those. নো, এইটা আমরা তো কয়েক বছর আগেই জানতাম, আগে তো আমরা জানি না। আগে কেউই জানতো না, ইভেন আমার বাবা মাও জানতো না, ওর বাবা মাও জানতো না। And we lived that life. I lived with him that life for 14 years. Oh my God. এটা- we can make a movie with this one. I mean, একটা মানুষের জন্য এইভাবে একটা বাঙালি মেয়ের জন্য সমাজে বসবাস করা, এইটা জেনে এই যে তার কথাটা ডিক্লেয়ার না করা যে কত বড় আপনার জন্য। এবং তখন আমরা কখনো জানতাম না যে ওর কিন্তু ইউনিট থেকে কোনো ইয়ে ছিল না যে কখনো সেটা অ্যানাউন্সমেন্ট করতে পারবে কিনা। এমনও হতে পারতো সে এভাবেই রিটায়ার করতো, আর নোবডি উড সবাই এভার জানতো বেকার। বেকার, একটা বেকার লোক বউর উপরে বসে বসে খায়। তো যাই হোক, এটা একটা আমার আরেকটা, আসলে আমার জীবন খুব মজার মজার গল্পে ভরা। তো যাই হোক, আলটিমেটলি সে when he surfaced, সবার সাথে পরিচয় হয়, সবাই জানে। তো everybody was very proud of him. He is actually, so he just finished his 20 years, সে রিটায়ার করে ফেলেছে, he full time. তো he was actually one of the first recruit from NYPD আমাদের বাংলাদেশি কমিউনিটিতে। এখন তো প্রচুর NYPD আছেন, but he এখন তো was one of সবাই। the first. অনেকেই, বাট তখন ওদের সময় আই থিঙ্ক হাতে গোনা 10-12 জন বাঙালি NYPD-তে ছিল। এখন আমরা বললে তো বলে ভাই আমরা তো রিটায়ার্ড। এখন রিটায়ার্ড হয়ে গেছেন। ব্যবসার কথা জিজ্ঞেস করছিলেন, তো তখন আমরা দুইটা ফেমাস জিনিস, এটা তো বাঙালি কমিউনিটির একটা গর্বের জায়গা যে আমাদের নিজস্ব কমিউনিটিতে আমরা নিজেদের ফিল করি। আমরা তো মনে হয় টাকা পয়সাও ওইভাবে দরদাম করি না এখানে, যে ওকে আপা আমার দিনটা আছে, ওকে টাকা কি দিব পরে। না, এটা তো একটা ফেমাসের জায়গা। সেকেন্ড হচ্ছে রেস্টুরেন্টটা তো অনেক ফেমাস। আমি একদিন গিয়েছিলাম কিন্তু বসার জায়গা নাই, এত বিজি। পরে সাইফুল ভাই বললেন যে আকাশ ভাই আমি 2টা চেয়ার দিচ্ছি বারে কাছে, তো 2টা চেয়ার একটু জায়গার মধ্যে। তখন আমরা ওইখানে ডিনার করলাম, একদিন আমরা এসেছিলাম। তো 2 বিজনেস আই নো। আর একটা হচ্ছে আপনি তো এন্টারটেইনমেন্টের যে বিজনেসগুলো থাকে আপনার, এটাকে কি মানে আপনারা যে So I'm a wedding planner. Wedding planner. That was my first business when I started. So আমি জবে থাকা অবস্থাতেই ছোট করে পার্ট টাইম ওয়েডিং প্ল্যানিং শুরু করি। আমেরিকাতে ওয়েডিং প্ল্যানিং ইজ অ্যাকচুয়ালি আ Big thing. business, Big business, বিশেষ করে আমেরিকান ওয়েডিংগুলা ওভার $100,000 ওয়েডিং প্ল্যানাররাই নেয়। তো ওইটা থেকে প্লাস আমি এটা করার পিছনে যেটা ছিল যে ফ্লেক্সিবিলিটি, যাতে আমি বাচ্চাদেরকে সময় দিতে পারি। আমার ইচ্ছে হলে জব নিব, না হলে নিব না। আর যখন নিব, একটা জবে আমার মানে 6 মাসের ইনকাম চলে আসবে। এই অ্যাঙ্গেল থেকে চিন্তা একটা করে ভালো ওয়েডিং প্ল্যানিং করতে পারলে ইউ ডোন্ট হ্যাভ টু 100,000 ওয়ার্ক এক্স্যাক্টলি। তো ওই আঙ্গিক থেকে আমি ওটা বেছে নিই। প্লাস যেহেতু ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম, আমার আই ইউজ টু ডু আর্টস, এর জন্যই আমি আর্কিটেকচারে যেতে চেয়েছিলাম। সো ক্রিয়েটিভিটির একটা অংশ আমার দিকে ছিল। না, স্টেজগুলো তো এখানে আমরা যেটা দেখি যে অন্যান্য যে কোনো আমরা অনুষ্ঠানের থেকে কিন্তু আপনাদের এই স্টেজেরগুলো খুব আর্কিটেকচারাল একটা আর্ট থাকে, ভিউ থাকে, যে না আপনি সিম্পলটার মধ্যেই দেখছি আমরা ফুল দিয়ে আপনি একটা ডিজাইন করে দেন। থ্যাংক ইউ শর্ট টাইমের মধ্যে। সেটাই আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান ইন বাংলাদেশি কমিউনিটি ডেকোরেশন ইভেন্ট। এর আগে সব ইন্ডিয়ানরা করতো, সব ইন্ডিয়ান। এখনো ইন্ডিয়ানই প্রচুর, হাতে গোনা কয়েকজন আমরা আছি, তার মধ্যে আলহামদুলিল্লাহ আই এম ওয়ান অফ দ্য অনগোয়িং ফর 13 ইয়ার্স আমার এই বিজনেসে আছে। আপনি 6 ইয়ার্স আপনি জব করেছেন, 13 ইয়ার্স আপনি এই বিজনেস করছেন, আবার 3টা বাচ্চা, মেয়েটাও তো মাশাআল্লাহ। কিন্তু আপনাকে তো এখনো কেউ বলবে না যে ইউ আর, কি বলবো এটাকে আমি বলতেই চাই না।
Still you look ফিল্টার এটা কি এই কাজ বেশি করার জন্য ফিল্টার না ওই পানি আর আইস টানার জন্য আই রেস্টুরেন্টে থিংক ওইটাই হতে পারে, ওইটাই আপনাকে ওইটাই হতে পারে, ওইটাই হতে গেইন পারে। করছে। না আমি সচেতন, আমি একজন সচেতন মানুষ হিসেবে এবং এই জিনিসটা আমার কাছে, আমি আবারও বলবো শাইখ সিরাজ স্যারের কথা, যে উনি সবসময় বলতেন যে সচেতনতা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ব্যাপার। আপনার আশেপাশে কি হচ্ছে, আপনি কোথায় আছেন, আশেপাশের পরিস্থিতির মাঝে আপনার স্থানটা কোথায়, আপনার অবস্থানটা আপনার অবস্থানটা কোথায়, এটার ব্যাপারে সচেতন থাকা। তো আমি একজন আমার প্রফেশনাল লাইফে আই এম অলওয়েজ অ্যাওয়্যার অফ হোয়াটস গোয়িং অন অ্যান্ড হোয়াটস কামিং আপ। আমার অ্যাজ এ প্যারেন্ট আমার সন্তানদের ক্ষেত্রেও আমি চেষ্টা করি সচেতনতা রক্ষা করার। আর সেম থিং আমি আমার নিজের ক্ষেত্রেও সচেতন, আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি আমি কি, আমার কাছে ভালো, আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে কিনা। আই ডোন্ট কেয়ার ফর আদার্স। না ওইটা তো সবচেয়ে বড়, আই ডোন্ট কেয়ার ফর আদার্স। আর একটা জিনিস হচ্ছে যে সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে চিন্তা করেন যে আই এম দ্য বেস্ট, অ্যাবসলিউটলি, ওইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ইন্সপিরেশন যে আমি বেস্ট, আমি সবচেয়ে ভালো কাজটা করব, ভালো থাকবো, ফিট থাকবো। ফিট থাকবো, কারণ নিজের বন্ধু কিন্তু নিজেই, তাই না? নিজে থাকলে সবকিছু। এটা 100% ইউনিভার্সাল ট্রুথ। শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, যে কোনো কাজের জন্য নিজেকে জলাঞ্জলি দিয়ে দিলাম, তারপরে যখন শরীর ভেঙে যাবে কে দেখবে? এভরিবডি ইজ হিজ ইজ হুজ হুজ। একটা জিনিস আমরা শুনতে চাই যে আসলে যখন ছেলে মেয়ে দেখে যে একজন রুমা খুবই বিজি, রাত 1টা পর্যন্ত কাজ করছে, সেক্ষেত্রে আপনি একটা ডিক্লেয়ার করেছেন যে 45 to 100 মিনিটস রাখতে হয় বাচ্চাদের জন্য। এরপরও কি মানে আপনার বাচ্চারা একজন রুমা মা হিসাবে পায়? সেটা তো আমার সন্তানদেরকে জিজ্ঞেস করতে হবে। আপনি তো সচেতন, আপনি অবশ্যই যেটা কাভার আপ করেছেন। অনেক মায় আছে, আমার খুব ক্লোজ দেখা, যে সে ডাঙ্কিন ডোনাটে কাজ করে, সূর্য ডুবার আগে সে রেস্টুরেন্টটাতে যায়, ডাঙ্কিন ডোনাটে যায়, আর সূর্য ডুবার পরে আসে। ওই বাচ্চার সাথে কিন্তু এসে দেখে বাচ্চাটা ঘুমাচ্ছে, কারণ তার হাজবেন্ড হয়তো উবার চালাচ্ছে। কিন্তু আমরা চাই যে এই যে বাচ্চাটা যখন ওঠে, যে আপনার কাছ থেকে কিন্তু একটা জিনিস মানুষ শিখবে আজকে, যে আপনার বাচ্চাটা সারাদিন কি করছে, এই 45 মিনিট যেন মা তার বাচ্চাদের জন্য রাখে। এটাই আমার আজকের অনুষ্ঠানের পাওয়া। সত্যি কথা এটা, যে এইটা আমিও জানি না যে একজন মা কিভাবে তার বাচ্চাদেরকে 45 মিনিট, তারা সারা দিনের গল্পটা শুনতে চায়, যদি না শুনতে পায় বাচ্চাটা মন খারাপ করে। এটা যেন মন খারাপ কোনো বাচ্চা না করে, এটাই হচ্ছে আজকে আমাদের অ্যাভিনিউ টু সাকসেসের পাওয়া, যে রুমা যেটা করছে এটা যেন সব মাই করে। আসলেই আমাদের নেক্সট জেনারেশনকে সামনে নিয়ে যাওয়ার জন্য এটা খুব দরকার যে মায়েদেরকে গাইড করা, তাদের সন্তানদের সাথে তাদের যে রিলেশনশিপটা। এবং এটার পাশাপাশি আমি অনুরোধ করব, যদি আপনার কোনো সুযোগ থাকে সেম অনুষ্ঠানে বা এর পাশাপাশি, যে মেন্টাল ডিসেবিলিটি যে ব্যাপারগুলো এখন কিন্তু ঘরে ঘরে, আকাশ ভাই আমি জানি না আপনি খেয়াল করেছেন, এভরি আদার হাউস দের ইজ এ চাইল্ড উইথ ডেভেলপমেন্টাল ডিলে অথবা অটিজম অথবা স্পিচ ডিলে। আমরা অটিজমটা বাট আমাদের চারিপাশে যখন দেখি যে আসলে কোনো না কোনো ডিফিসিয়েন্সি আছে বা ডিজঅর্ডার আছে, বাট আমরা কিন্তু ইগনোর করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইগনোর করি যে পাবলিক জানবে বা সমাজে আমাকে ছোট, আসলে কিন্তু না, এটা দিস ইজ এ ডিজিজ, ইউ ক্যান কাভার আপ। আপনি মেন্টালি সাপোর্ট দিয়েও কিন্তু একটা বাচ্চাকে ভালো করতে প্লাস পারেন। এই দেশে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, যেটা সুযোগ সুবিধা আপনি আপনার সন্তানের জন্য দিতে পারেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সন্তান, তাকে সে হয়তো আপনার অন্য সন্তানের মতো স্বয়ংসম্পূর্ণ হবে না, কিন্তু তার জীবনটা সে কিভাবে চালিয়ে যেতে পারে, ডেভেলপ করতে পারে, সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, এই জিনিসগুলো জানাটা অনেকেও, যে আপনি যেটা বললেন, বলে না লজ্জায়। না, আমি ওইটার জন্যই আসলে আপনাকে চাচ্ছিলাম যে আপনার সাথে থাকেন, কারণ আপনি তো খুব 3টা বাচ্চাকে আপনি বড় করেছেন। তো সেক্ষেত্রে আর অন্য ফ্যামিলির যদি 2টা বাচ্চা তার মা সহ প্রোগ্রামটাতে আসে, আপনি কিন্তু ক্লোজলি দেখতে পারবেন বা শুনতে পারবেন তাদের কষ্টের কথা বা ভালো লাগার কথা। এটাই হবে। থ্যাংক ইউ, ইট উইল বি এ মাই প্লেজার। এই প্রসঙ্গে আমি আরও একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাচ্ছি। ছোট না, অ্যাকচুয়ালি এটা অনেক বড় ঘটনা। আমি যখন ইংল্যান্ডে ছিলাম, সো ওখানে মানুষ বলে না যে মিডিয়া এমন একটা জিনিস আপনার রক্তের ভিতরে, আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না।
তো আমি যখন লন্ডন ছিলাম তখন ওখানে থাকতে আমি 21 টেলিভিশনের জন্য একটা প্রোগ্রাম করতাম। ইট ওয়াজ এ ট্রাভেল শো। সেলিম চৌধুরী আমাদের লোকসঙ্গীত শিল্পী, অনেক বড় একজন শিল্পী সিলেটের, তো উনি আসেন 21 টেলিভিশনের একটা টিম নিয়ে এবং আমরা 13 পর্বের একটা প্রোগ্রাম করি। তারপরে আমেরিকায় আসার পরে আমি বাংলাদেশ টেলিভিশনের জন্য বিটিভির জন্য অভিবাসী নামে একটা অনুষ্ঠান করতাম। আপনার এই অনুষ্ঠানে এসে আমার ওই অনুষ্ঠানটার কথা মনে পড়েছে। ইউটিউবে কয়েকটা এপিসোড আছে। সেম থিং, আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদের ইন্টারভিউ করতাম। সেখানে আমি একজন বাংলাদেশের ফল বিক্রেতা, টাইম স্কোয়ারে তিনি ফল বিক্রি করেন। তারপরে যখন ওই যে ফুচকাওয়ালার কথা বলছিলেন তখন আমার চোখে পানি চলে আসছিল চিন্তা করে যে একজন ফল বিক্রেতা, সে রাস্তায় দাঁড়িয়ে ফল বিক্রি করছে ঠান্ডার মধ্যে, দেশে নেগেটিভ টেম্পারেচারের মধ্যে, দেশে তার ফ্যামিলি আছে, তাদেরকে কিভাবে চালাচ্ছে। একজন এখানে রিক্সা, টাইম স্কোয়ারে যে এন্টারটেনমেন্টের রিক্সা আছে, রিক্সা চালায়। তো এই অনুষ্ঠানটা করতাম। সোফার আমেরিকায় যতগুলো বাংলাদেশি টেলিভিশন এসেছে, আলহামদুলিল্লাহ প্রতিটা টেলিভিশন থেকে আমাকে কোনো না কোনোভাবে সাথে রাখা হয়েছে। ওইটাই বললাম যে কমিউনিটির ভালোবাসা অ্যান্ড সাপোর্ট থাকার কারণেই আসলে আমি পেরেছি আমার প্রতিটা সত্তাকে বাঁচিয়ে রাখতে। একজন শিল্পী সত্তাকেও এখানে টেলিভিশনে উপস্থাপনা করেছি। যেহেতু আপনি বলছিলেন আপনার ব্লাডের মধ্যেও মিডিয়া ইয়েটা আছে, এটা আছে। এবং আরও একটা ব্যাপার কি, আমি দেখছি যে আমাদের নেক্সট জেনারেশনে অনেকেই কিন্তু ভালো করছেন, কিন্তু কেমন যেন একটা ভাগ, যারা কমিউনিটিতে ভালো করছে তারা কমিউনিটিতে ভালো করছে, আদার সাইড কোন কাজ করছে না, আবার করতে পারছে না, বা যেটাই কারণ হোক। আবার অন্যরা দেখা যাচ্ছে নাসাতেও বাঙালি আছে, অনেক বড় বড় হসপিটালে, বিগ বিগ পজিশনে। এই যে কোলগেটের যে আবিষ্কার, ওটাও কিন্তু বাঙালি। জি, ডক্টর নুরুন নবী। জি, তো আমরা চাচ্ছি এই বাঙালিদেরকেই খোঁজার জন্য। আমাদের অনুষ্ঠানটা কিন্তু এই বাঙালিদের, যে রিচম্যান বাঙালি তা না। আমরা খুঁজতে চাই একজন রুমাকে, যে সে রেস্টুরেন্টে প্লেট মাঝে আজকে এত বড় একটা হলের মালিক, এত বড় একটা রেস্টুরেন্টের মালিক, এত একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক। তো রুমাপা অনেক কথা জানলাম, এর মধ্যে একটাই আমাদের জন্য পজিটিভ নিয়ে আমরা ফেরবো, যেটা হচ্ছে বাবা মাকে তার ছেলে মেয়েদের জন্য 40 মিনিট রাখতে বা 50 মিনিট রাখতে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি এত বিজির মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি কিছু অজানা কথা, যেটা মানুষের ডেভেলপমেন্টে কাজে লাগবে, বাবা মায়ের তার ছেলের জন্য কাজে লাগবে, বাবা মায়ের তার মেয়ের জন্য কাজে লাগবে। এটাই আজকের অনুষ্ঠানের মেইন পাওয়া। ধন্যবাদ আপনাকে। আকাশ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং এটিভির সকল দর্শকদেরকে অনেক ধন্যবাদ, কলাকুশলীদের ধন্যবাদ, এবং এটিভির উত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যাভিনিউ টু সাকসেস উইথ আকাশ রহমান প্রোগ্রামে। আজকে আমাদের সাথে যিনি ছিলেন রোমা, নিউ ইয়র্কের কমিউনিটির জন্য যিনি কাজ করেছেন, তার 11টা বিজনেস আমরা শুনেছি, এবং তিনি 6 বছর লেখাপড়া করেছেন, স্ট্রাগল করেছেন, জব করেছেন, তার বিনিময়ে আজকে তিনি রোমা হয়েছেন। তো আমরা আগামী পর্বে এইরকম একজন মানুষের সফলতার গল্পই শুনবো, তার স্ট্রাগলের কথা শুনবো, যেটা আপনাদেরকেও ইন্সপায়ার করবে। ততদিন এটিভির সাথেই থাকুন। ধন্যবাদ। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।